সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার পিরোজপুরের বয়োজ্যেষ্ঠ বিএনপি কর্মী মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, বিএনপি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে, এখানে বিভিন্ন রকম মত থাকবে, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে, তাই সকলকে ঝগড়া ফ্যাসাদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, দেশ গঠনে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে। এনাফ। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, বিভিন্ন রকম মত থাকবে, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে। বাট আসুন আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি। স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে কোনো লুকোছাপা হচ্ছে না। গণমাধ্যমের সাথে ইসির সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে গণমাধ্যমের সহায়তা চান সিইসি। আর সাংবাদিকরা জানান, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সবার আগে মানুষের আস্থা অর্জন করতে হবে ইসিকে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে কমিশন। সাংবাদিকরা বলেন, তাদের দেয়া সংস্কার প্রস্তাবের অধিকাংশেরই বাস্তবায়ন হয়নি। কমিশনের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের আস্থা অর্জন করা। অংশগ্রহণমূলক একটা নির্বাচন করবার জন্য আপনাকে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতে হবে। বিএনপির লোকটাকে বাধা দেই, এখন যদি আমি স্ট্রিক্টলি আওয়ামী লীগের লোকটাকে বাধা দেই, এখন যদি আমি জামাতের লোকটাকে স্ট্রিক্টলি বাধা দেই, পরে যদি সে কোনো কারণে পাওয়ারে আসে, সে তখন আমাকে নিয়ে ডিস্টার্ব করবে। বিগত 3 নির্বাচনে ভোট বিমুখ মানুষকে কেন্দ্রে আসা নিশ্চিত করতে হবে বলেও জানান সাংবাদিকরা। একটা কিন্তু এইরকম সুযোগ আমরা পাই না, যেরকম ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে উত্থান হয়েছে, তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেইমানি না করি, সেইটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব। বাংলাদেশকে আপনারা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, চমৎকার, প্রীতিময়, প্রেমমগ্ন একটি নির্বাচন উপহার দেন এই প্রত্যাশায়। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, সোশ্যাল মিডিয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ রুখতে গণমাধ্যমের সহায়তা চান ইসি সানাউল্লাহ। আমরা এই এজেন্ডাটাকে হাতে নিয়ে যাতে করে সচেতনতা সৃষ্টি করতে পারি এবং একটা কাউন্টার মেকানিজম তৈরি করতে পারি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে কোনো লুকোছাপা হচ্ছে না। লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদে 21 লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এই মৃত ভোটারদের অনেকেই ভোট দিয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংসদ নির্বাচনের সাথে গণভোট হলে নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াস এড়িয়ে যাওয়া সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন বলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম যে অভিযোগ করেছেন, তাদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন ছাড়া বিকল্প নেই। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তারা এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক যুব ঐক্য। এ সময় ব্যর্থ উপদেষ্টাদের চিহ্নিত করে 1 সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
এবং যদি এই অবস্থা চলতে থাকে তাহলে এই সরকার সত্যি সত্যি এটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দেবে। আলোচনায় অংশ নিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের রুখে দিতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ, অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে পুলিশের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। যদি প্রথম থেকে সরকার যত্নবান হতেন তাহলে 13-14 মাসে পুলিশের মধ্যে হয়তো আরো কনফিডেন্স ফিরে আনা যেত। পুলিশের কি কি সংস্কার করাবে প্রস্তাবগুলো বলা হয়েছে, কিন্তু কোনটা কার্যকর হয়নি। আলোচনায় অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ষড়যন্ত্রের শঙ্কার কথা জানানো হয়। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আরেকটা সংকট দেখা দিবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। জামায়াত ইসলামের বিষয়ে কূটনীতিকদের আগ্রহ বাড়লেও কোনো বিদেশি শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় যেতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে ব্রিফ করেন গোলাম পরওয়ার। বলেন, সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির। ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোয় তুরস্কের প্রেসিডেন্টের প্রশংসা করেন জামায়াত আমির। বলেন, জামায়াত রাষ্ট্রের দায়িত্ব পেলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে ভূমিকা রাখবে। মোরালিটির ভিত্তিতে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা, করাপশন ফ্রি সোসাইটি, সোশ্যাল জাস্টিস, তারপরে অর্থনৈতিক, কৃষি, নানান বিষয় উন্নয়নের এই কাজগুলোকে জামাত অগ্রাধিকার দিবে দেশ গঠনের জন্য। জুলাই অপরাধে জড়িত পলাতক 87 পুলিশ কর্মকর্তার মধ্যে অন্তত 15 জনের বিদেশে অবস্থান শনাক্ত করার পর ইন্টারপোলের সহায়তা চাওয়া হলেও এখনো কোনো সাড়া মেলেনি বলছে পুলিশ হেডকোয়ার্টার। তারা জানায়, এরই মধ্যে আলোচিত সমালোচিত ডিবি হারুন ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম আছেন যুক্তরাষ্ট্রে। বাকিরা কেউ ব্রিটেনে, আবার কেউ ভারতে। আইনজীবীরা বলছেন, সব দেশের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় সহজেই ফেরানো যায় না অভিযুক্তদের। মাসুদা লাবণীর 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডাউনডালাসে বাংলাদেশের সংখ্যা কম হলেও ব্যস্ত সড়কে একজনের ছবি নজর কেড়েছে অনেকের। আলোচিত সাবেক ডিআইজি হারুনুর রশিদের 2টি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই ছবি কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে আছেন আরেক পলাতক পুলিশ কর্মকর্তা সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আছেন যুক্তরাজ্যে। এছাড়া প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে আছেন বলছে পুলিশ সদর দফতর। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক পুলিশ কর্মকর্তাই আত্মগোপনে চলে যান। পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের 5 আগস্ট থেকে এখন পর্যন্ত 137 জন পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করেন। তাদের মধ্যে অনেকেই ফিরে এলেও 87 জন এখনো পলাতক আছেন। আর পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে 1490টি। পলাতকদের মধ্যে 3 জন ডিআইজি, 10 জন অতিরিক্ত ডিআইজি, 11 জন পুলিশ সুপার, 9 জন অতিরিক্ত এসপি, 5 জন এসপি, 27 জন পরিদর্শক, 8 জন এসআই, 3 জন এএসআই এবং 5 জন কনস্টেবল রয়েছেন। এখন প্রশ্ন হলো, এই 80 জনেরও বেশি পুলিশ কর্মকর্তাকে ইন্টারপোলের সহায়তা ছাড়া দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে কিনা। 3টা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে গিয়া একটা হচ্ছে আন্তর্জাতিক আইন, আর 2 হচ্ছে গিয়া আপনি যেই দেশ থেকে আসামিটা নিয়ে আসবেন সেই দেশের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা কিরকম। পলাতকদের দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছায় জোর দেওয়ার তাগিদ আইনজীবীদের। দেখতে হয় যে সেই সকল সদস্য দেশগুলোর ভেতরকার মধ্যে নিজেদের মধ্যে চুক্তি আছে কিনা, যেটাকে এক্সট্রাডিশন চুক্তি বলে থাকি আমরা। সেই চুক্তি যদি না থাকে তখন দেখা যায় যে এই আসামি ফিরিয়ে আনার পদক্ষেপ
কিছুটা কঠিন এবং বলতে গেলে সম্ভব হয়ে ওঠে না। 5 আগস্টের পর মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দেশে ফেরাতে পুলিশ কি ভূমিকা নিয়েছে আর কতজনের নামে বা রেড নোটিশ জারি হলো তা জানাবো পরের পর্বে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে যাচ্ছে ট্রাইব্যুনালে। গণমাধ্যমকে এই তথ্য জানালেন চিফ প্রসিকিউটর। বিচারে দেরি প্রসঙ্গে জানান, প্রত্যাশিত সময়ের মধ্যেই এই বিচার কাজ সম্পন্ন হবে। এদিকে জুলাই অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে চার্জ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। টানা 17 বছর অবৈধ ক্ষমতায় টিকে থাকতে দেশ জুড়ে গুম ও খুনের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ সরকার, যেখানে বিরোধী মত দমনের প্রধান হাতিয়ার ছিল গুম খুন কিংবা আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে রেখে নির্মম নির্যাতন। বিভিন্ন সংস্থার তথ্য বলছে এমন গুম হওয়া মানুষের সংখ্যা 4000-এরও বেশি। গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগের তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার চিফ প্রসিকিউটর জানান, এই সপ্তাহেই কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে আসবে। মামলায় প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা, জিয়াউল হাসান সহ আরও অনেকেই। সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। 4 জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 14 অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আদালত। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 54তম ও সর্বশেষ সাক্ষীর জেরা হয়, আর ট্রাইব্যুনাল 2-তে হয় আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে যথাযোগ্য মর্যাদায় প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। সন্ধ্যা থেকে এই বৌদ্ধ মন্দিরের সামনে থেকে উড়ানো হচ্ছে ফানুস। রঙিন ফানুসে আলোকিত হয় চট্টগ্রামের আকাশ। প্রবারণার দিনে চট্টগ্রামের সব বৌদ্ধ মন্দিরে সকাল থেকে ভিক্ষু সংঘের পিণ্ডদান ও পাতরাস, মঙ্গল সূত্রপাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, হাজার বাতি দান সহ চলে নানা আয়োজন। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাস বর্ষাবার শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি পালন করে আসছেন। গৌতম বুদ্ধের সত্য এবং সুন্দরের যে বাণী, সেই বাণীকে ধারণ করে কিন্তু আজকে আমরা বুদ্ধ পূজার মাধ্যমে আমরা এই মন্দিরে কিন্তু সমবেত হয়েছি। আমাদের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত আমরা অনেক শিলে ব্রত পালন করেছি। ঢাকায় সফররত তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি ও ঢাকায় নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিজ সেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ওআইসিকে শক্তিশালী করা সহ 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তুরস্ক বাংলাদেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের সাথে কাজ করতে অপেক্ষায় আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ তুরস্ক যৌথ ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং তুরস্ক আগামীতেও বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তার সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক
কি কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। টার্কিশ গভর্নমেন্ট বাংলাদেশের সাথে ডিফেন্স সেক্টরে যে কোঅপারেশনটা আছে সেটার উপর তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যবসায়ীদের জনগণের কল্যাণে গবেষণায় বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। আপনাকে দয়া করে একটু রিসার্চের জন্য টাকা পয়সা দিয়ে, আপনারা অনেক সময় দেন না। আপনারা ভাবেন যে আমার কাজে না লাগলে দেবো। যেমন মুক্তাদি সাহেব বলে যে আমার কোনো প্যারাসিটামল তো আছেই, বা আমার কোনো একটা অ্যান্টিবায়োটিক আছে, আর লাগবে না, আমার তো মার্কেট ভালো, বা রেডিয়েন্টের যদি মনে করে যে আমার ওষুধ চলে আর দরকার কি, কন্টিনিউয়াস ইনোভেশন দরকার। আপনার দরকার না লাগতে পারে ইনোভেশন, মানুষের জন্য লাগবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন 3 বিজ্ঞানী। তারা হচ্ছেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রুনকো ও ফ্রেড রামোসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হয়েছে। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রথা অনুযায়ী প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার চিকিৎসা শাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় এই পুরস্কার কার্যক্রম। এরপর যথাক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শুধু শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে নরওয়ে থেকে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে হামাস নীতিগতভাবে সাড়া দিলেও থামেনি বোমা বর্ষণ। 24 ঘন্টায় 93টি হামলায় প্রাণ হারিয়েছেন আরও 70 জন ফিলিস্তিনি। এদিকে কয়েকদিনের মধ্যে জিম্মিদের মুক্তির প্রত্যাশা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তেল আবিবে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আর ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ। 2 বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানের আশায় মিশরকে বেছে নেওয়া হয়েছে আলোচনার কেন্দ্র হিসেবে। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আলোচনায় বসছে হামাস ও ইসরায়েলি প্রতিনিধি দল। এই আলোচনাকে ঘিরে সবচেয়ে বেশি তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সব পক্ষকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ দিয়েছেন। জানিয়েছেন হামাসের সঙ্গে তার আলোচনাও ইতিবাচক। ট্রাম্পের বিশ্বাস চলতি সপ্তাহেই এই আলোচনার প্রথম ধাপ শেষ হবে এবং একটি ইতিবাচক ফলাফল আসবে। তবে শান্তির এই আহ্বানের বিপরীতে গাজায় থামেনি ইসরায়েলি হামলা। আলোচনার টেবিলে বসার ঠিক আগে রোববারও উপত্যকায় ঝরেছে ফিলিস্তিনিদের রক্ত, যা শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এদিকে বিশ্বজুড়ে রাজপথেও বাড়ছে শান্তির জন্য চাপ। তুরস্কের ইস্তাম্বুল থেকে সার্বিয়ার বেলগ্রেড হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে নেমেছেন বিক্ষোভে। তাদের স্লোগানে আর প্লেকার্ডে একটাই দাবি, গাজায় অবিলম্বে হামলা বন্ধ হোক, প্রতিষ্ঠিত হোক শান্তি। নিবির আমিন, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। আবারও বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির নির্বাচন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে সভাপতি নির্বাচিত হন টাইগারদের সাবেক অধিনায়ক। আর সহসভাপতি হয়েছেন ফারুক আহমেদ ও শাফাত হোসেন। পরিচালক পদে ক্লাব ক্যাটাগরিতে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক এবং রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তামিম। সোমবার সকাল থেকে রাজধানীর 5 তারকা হোটেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন। সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন টাইগারদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, আর সহসভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ ও শাখাউত হোসেন। আমাদের সকলের আগে
পদের থেকে আগে হচ্ছে আমাদের ক্রিকেট, এবং আমাদের এই ক্রিকেটটা আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। অন্যদিকে ক্লাব ক্যাটাগরিতে চমক দেখিয়েছেন ইশতিয়াক সাদেক ও সানিয়ান তানিম। তারা দুজনই পেয়েছেন 42টি করে ভোট। এমন জয়ের পর বোর্ডে কি পরিবর্তন আনতে চান সেটি জানিয়েছেন সানিয়ান তানিম। এভরিবডি যারা সিলেক্টেড হয়েছে হ্যাজ এনাফ ট্যালেন্ট এই ক্রিকেট বোর্ডকে চালানোর জন্য, এবং আমরা যদি অ্যাজ আ টিম কাজ করি, আমি বারবার বলছি অ্যাজ আ টিম, বিকজ উই অ্যান ইন্ডিভিজুয়াল অর আ গ্রুপ অফ 5-6 পিপল ক্যানট চেঞ্জ ক্রিকেট। আমার কাছে মনে হয় যে এখানে 25 জনকে দরকার হবে ক্রিকেটে ভালো করার জন্য। অন্যদিকে বিজয়ী পরিচালকরাও ক্রিকেটের উন্নয়নে নিজেদের অবদান রাখতে চান। যে আমরা নতুন করে ঢেলে সাজানোর সেই কাজটা বাকি আছে, আমরা ইনশাল্লাহ এই টেনিয়রে শেষ করতে চাই। ওটা আমার চেষ্টা থাকবে যে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার। সবাই মিলে আমরা চেষ্টা করব সবার আগে ক্রিকেট, এই কথাটাই যেন আমরা প্রমাণ করতে পারি। আমি মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে। এদিকে 3 ক্যাটাগরিতে মোট 23 পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি 2 জন পরিচালক নির্বাচিত হয়েছেন এনএসসি থেকে। রংপুর ও রাজশাহী বিভাগে নির্বাচন হলেও বাকি বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন রাজ্জাক, আসিফ আকবররা। 4টি বিভাগে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, আমাদের ভোট হয়নি। সেইখান থেকে চট্টগ্রাম বিভাগে 2 জনকে নির্বাচিত ঘোষণা করা হচ্ছে, জনাব হাসান ইকবাল চৌধুরী চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে, এবং জনাব আসিফ আকবর চট্টগ্রাম বিভাগ থেকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে। সি ক্যাটাগরি থেকে খালেদ মাসুদ পাইলট দেবব্রত পালকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।